আহমদ মুসা ও আলদুনি সেনফ্রিড হ্যান্ডশেক করল। হ্যান্ডশেক করে আলদুনি সেনফ্রিড বলে উঠল, ওয়েলকাম মিস্টার আহমদ। প্রথমে আমার কৃতজ্ঞতা আপনাকে জানাতে চাই। আমি ব্রুনার কাছে সব শুনেছি। মনে হচ্ছে খোদ ঈশ্বর আপনাকে পাঠিয়েছেন। ধন্যবাদ আপনাকে। আমরা আপনারই অপেক্ষা করছিলাম। ঠিক সময়ে এসেছেন আপনি, বলল আহমদ মুসা। ব্রুনা ছুটে এসে তার পিতা ও আহমদ মুসার সামনে দাঁড়ালো। বলল, বাবা, এই সময় তোমার এখানে আসার কথা ছিল। বলেই ঘুরে দাঁড়ালো আহমদ মুসার দিকে। বলল, স্যার, আমাকে তো কিছুই বলেননি। একটু সারপ্রাইজ দেয়া আর কি, একটু হেসে আহমদ মুসা বলল। কিন্তু পথে সাক্ষাতের ব্যবস্থা কেন? বাসায় করা যেত না? ব্রুনা বলল। তোমার বাসার উপর যে শত্রুর চোখ থাকবে সেটা খুবই স্বাভাবিক, বলল আহমদ মুসা। ব্রুনা মুহূর্তকাল আহমদ মুসার দিকে স্থির দৃষ্টি রেখে বলল, ধন্যবাদ স্যার, সত্যি আপনি বিস্ময়। আপনি কিছুক্ষণ আগে ছিলেন সমাজ দর্শন নিয়ে একজন ভাবুক মানুষ, কিন্তু এখন মনে হচ্ছে আপনি একজন প্রফেশনাল গোয়েন্দা। একটু থামল, থেমেই তার পিতার দিকে তাকিয়ে বলল, বাবা, তুমি তো চিনছই ইনি আহমদ মুসা। তুমি বলেছ একে ঈশ্বর পাঠিয়েছেন, কিন্তু সিলেকশন আমার বোনের। আব্বা, আমি আমার বোনের জন্য গর্বিত যে সে বিস্ময়কর এক মানুষকে সিলেক্ট করেছেন এবং রাজি করিয়েছেন আমাদের সাহায্য করার জন্যে। কিন্তু আমি। আহমদ মুসা ব্রুনাকে থামিয়ে দিয়ে একটু শক্ত কণ্ঠে বলে উঠল, ব্রুনা, এ ধরনের প্রশংসা ভালো জিনিস নয়। যেটুকু যার যোগ্যতা সেটুকু তার আল্লাহর দেয়া। প্রশংসা করলে আল্লাহরই করা উচিত। যাক, আসল কথায় সরি স্যার, আমি। আহমদ মুসার কথার মাঝখানে কথা বলা শুরু করেছিল ব্রুনা। প্লিজ ব্রুনা, আমি কথা বলতে শুরু করেছি। ব্রুনাকে থামিয়ে দিয়ে বলল আহমদ মুসা। আহমদ মুসার মুখে স্বচ্ছ হাসি। আহমদ মুসার দিকে তাকিয়ে সম্মতিসূচক মাথা নাড়ল ব্রুনা। তার চোখে মুখে কিছুটা বিব্রত ভাব। জনাব সেনফ্রিড, আপনাকে আমি বলেছি আজই আমরা ব্রুমসারবার্গ যাত্রা করব। যাত্রার পথ সম্পর্কে আপনার চিন্তা বলুন। কিন্তু আহমদ মুসা, ব্রুমসারবার্গে যাওয়া কি আমাদের জন্য ঠিক হবে? ওটা তো এখন শত্রুর গুহা, বলল সেনফ্রিড। যেখানে কাহিনীর শুরু সেখানে গিয়ে কাহিনীর জট খুলতে হয় মিস্টার সেনফ্রিড, আহমদ মুসা বলল। কাহিনীর জটটা কি মিস্টার আহমদ মুসা? বলল আলদুনি সেনফ্রিড। কারিনা কার্লিন আপনার স্ত্রী। কেন কারিনা কার্লিনের মতো নয়? যদি উনি কারিনা কার্লিন না হন তাহলে তিনি কে? আসল কারিনা কার্লিন মানে আপনার আসল স্ত্রী তাহলে কোথায়? হুবহু একই চেহারার, বয়সের কিছুটা পার্থক্য ছাড়া এই দুই কারিনা কার্লিনের মধ্যে কোনো পার্থক্য নেই। এর রহস্যটা কি? ইত্যাদি, আহমদ মুসা বলল। এসব কথা ব্রুনা ইতোমধ্যেই আপনাকে বলেছে, বলল আলদুনি সেনফ্রিড। না মিস্টার সেনফ্রিড, গৌরী মানে আপনার মেয়ে অ্যানালিসা অ্যালিনার ডায়েরি থেকে আমি জেনেছি, আহমদ মুসা বলল। ডায়েরি থেকে? সে কিছু বলেনি? জিজ্ঞাসা আলদুনি সেনফ্রিডের। তার সাথে এ ধরনের কথা হওয়ার মতো সম্পর্ক তার মৃত্যু পর্যন্ত হয়নি, আহমদ মুসা বলল। সেনফ্রিডের চোখে মুখে বিস্ময় নামল। বলল, তাহলে অ্যালিনা আপনাকে দায়িত্ব দিল কখন? কি দায়িত্ব তাহলে আপনি নিলেন? দায়িত্ব সে দেয়নি, দায়িত্ব তার কাছ থেকে আমি নেইনি, আহমদ মুসা বলল। চোখ দুটি ছানা বড় হয়ে গেল আলদুনি সেনফ্রিডের। বলল, ব্রুনা তো এটাই বলল, আমিও তাই বুঝেছি। আর দায়িত্ব না দিলে, দায়িত্ব না পেলে আপনি এলেন কেন এখানে? মুমূর্ষ গৌরী মানে অ্যানালিসা অ্যালিনা তার জ্যাকেটের পকেটে তার ডায়েরির কথা আমাকে বলে সে ডায়েরিটা আমাকে পড়তে অনুরোধ করেছিল। তার ডায়েরি পড়ে এ দায়িত্ব আমি গ্রহণ করেছি, আহমদ মুসা বলল। মানে আপনি নিজের থেকে এই দায়িত্ব নিয়েছেন? বলল আলদুনি। হ্যাঁ, আমি নিজের থেকেই নিয়েছি। তবে গৌরী আশা করেছিলেন দায়িত্ব আমি নিই, তা না হলে ডায়েরির শেষ কথাগুলো আমাকে উদ্দেশ্য করে লিখলেন কেন? আরেকটি বিষয়, আমি গৌরীর কাছে ঋণী। উনি আমার শত্রুপক্ষের একজন শীর্ষ ব্যক্তি হয়েও আমার কঠিন দুঃসময়ে অযাচিতভাবে তিনি আমাকে সাহায্য করেছেন এবং সর্বশেষ নিজের জীবন দিয়ে আমাকে বাঁচিয়েছেন। আলদুনি সেনফ্রিডের চোখে মুখে বিস্ময়। বলল, কেন তা করেছে অ্যালিনা? হয়তো নীতিগত কারণে। আমার অবস্থানকে সে ঠিক মনে করেছে। এ নিয়ে কোনো কথা বলার সুযোগ তার সাথে কখনো হয়নি, বলল আহমদ মুসা। কথা শেষ করে মুহূর্ত থেমে
আবার বলে উঠল, যাক, এসব কথা মিস্টার সেনফ্রিড, জরুরি কিছু বিষয় নিয়ে আলোচনা করা যাক। আবার একটু থামল আহমদ মুসা, বলল, পরক্ষণেই, আসুন আমরা গাড়িতে বসে কথা বলি। আলদুনি সেনফ্রিড তার ভাড়া করা গাড়ি ছেড়ে দিয়েছিল। আহমদ মুসা এসে গাড়ির ড্রাইভিং সিটে বসল। সেনফ্রিড ও ব্রুনাকে বসতে বলল পেছনের সিটে। আহমদ মুসা সামনের 2 সিটের ফাঁকে আলদুনি সেনফ্রিডের দিকে ফিরে বসেছে। সে কথা শুরু করল, বলল, আমরা এখনই ব্রুমসারবার্গে যাত্রা করব। যাওয়ার রুট ও সমস্যা সম্পর্কে আপনি কিছু বলুন। সালজবার্গ থেকে ব্রুমসারবার্গে যাওয়ার কয়েকটা রুটের বিবরণ দিয়ে আলদুনি সেনফ্রিড বলল, যাওয়ার পথে এমনিতেই কোনো সমস্যা দেখি না। আপনি কোন ধরনের সমস্যার কথা বলছেন? ইমিগ্রেশন চেকপয়েন্টে কোনো সমস্যার আশঙ্কা আছে কি না? আহমদ মুসা বলল, ওখানে ন্যাশনাল আইডি দেখানোই যথেষ্ট, আর কোনো সমস্যা ওখানে নেই। আপনি কি অন্য কোনো সমস্যার কথা বলছেন? বলল সেনফ্রিড। আহমদ মুসা কিছু বলার জন্য মুখ খুলেও কিছু না বলে চুপ করে বসে গেল। বলল, চলুন আমরা তাহলে যাত্রা করতে পারি। মিস্টার আহমদ মুসা, গাড়িটা কার? ব্রুনার তো নয় নিশ্চয়? বলল আলদুনি। গাড়িটা আমার, কিনেছি। একটা রেন্টে কার কোম্পানিতে রেজিস্টার্ড, আর আমার পরিচয়, আমি এই গাড়ির কমার্শিয়াল ড্রাইভার। আপনারা আমার যাত্রী, ওকে? বলল আহমদ মুসা। আলদুনি সেনফ্রিড এবং ব্রুনার মুখ বিস্ময়ে হা হয়ে গেছে। আহমদ মুসার মতো এত বড় মানুষ, তাদের পরিবারের আজকের আশা ভরসস্থল, আহমদ মুসা তাদের ট্যাক্সি ড্রাইভার হয়ে গেল। আর এসব সে করল কখন, ভেবেই পেল না তারা। স্তম্ভিত সেনফ্রিড এবং ব্রুনা কিছুক্ষণ কথাই বলতে পারল না। নীরবতা ভেঙে কথা বলল সেনফ্রিড। সত্যি অবাক হওয়ার মতো কথা বললেন আপনি। কিন্তু কমার্শিয়াল ড্রাইভারের জন্য কমার্শিয়াল লাইসেন্স দরকার। আপনি লাইসেন্স পাবেন কোথায়? আমি অস্ট্রিয়াতে এসেই কমার্শিয়াল ইউরো ড্রাইভিং লাইসেন্স করে নিয়েছি, আহমদ মুসা বলল। তার মানে সবই আপনার আগাম পরিকল্পনার ফল? চোখ কপালে উঠছে তার। ব্রুনার মুখে এবার বিস্ময় নয়, আনন্দ আর উজ্জ্বলতা। তার মনে অনেক কথার আকুলি বিকুলি। তার অ্যালিনা আপা অনেক বড় দিলের ছিল। অনেক বড় না হলে এত বড় মানুষকে কাছে টানলেন কি করে? ব্রুনার সৌভাগ্য, এমন মানুষকে সে কাছে পেয়েছে। আলদুনি সেনফ্রিড বিস্ময়জড়িত কণ্ঠেই বলল, কিন্তু আহমদ মুসা, আপনার পাসপোর্টে পেশা হিসাবে কি লেখা আছে? হাসল আহমদ মুসা, বলল, আমার পেশা আমার পাসপোর্টে লিখে নিয়েছি শখের গোয়েন্দাগিরি। গোয়েন্দারা তার প্রয়োজনে যে কোনো ছদ্মবেশ নিতে পারে, আহমদ মুসা বলল। গোয়েন্দারা নিজের দেশে ও বাইরেও পরিচয় গোপন করে কাজ করে, কিন্তু আপনি পাসপোর্টে যে পরিচয় লিখেছেন, সরকার অসুবিধা করবে না? বলল ব্রুনা, তার চোখে মুখে কিছুটা উদ্বেগ। সে অসুবিধা যাতে না হয়, এজন্য আমি ইউরো ভিসা নেয়ার সময় এ ব্যাপারে বিশেষ অনুমতি নিয়ে নিয়েছি, আহমদ মুসা বলল। সত্যি আপনি এক বিস্ময়। অদ্ভুত দূরদর্শিতা আপনার। ঈশ্বরকে ধন্যবাদ যে আপনাকে আমরা আমাদের পাশে পেয়েছি। সত্যি, যাদের কেউ থাকে না, ঈশ্বর তাদের এভাবে সহায় হন। কৃতজ্ঞ আমরা আপনার কাছে, বলল আলদুনি সেনফ্রিড, তার কণ্ঠ ভারী। আপনি গৌরী ও ব্রুনার পিতা, আমারও পিতৃস্থানীয়। আমাকে দয়া করে তুমি বলবেন। ধন্যবাদ। বিনয়ের দিক দিয়েও তুমি মনে হয় সবার সামনে থাকার কথা। আসলে যে মানুষকে সম্মান দেয় সে সকলের সম্মান পায়। বুঝতে পারছি পৃথিবীতে তোমার এত সম্মান কেন। জানি আমি এখানে আসার আগে তোমার সম্পর্কে জানার চেষ্টা করেছি। ইন্টারনেট সার্চ করে তোমার সম্পর্কে তথ্যের ভাণ্ডার পেয়েছি। তারপর থেকেই মনে একটা ভয়ের সৃষ্টি হয়েছে। আমাদের সমস্যা সমাধানের জন্যে ঈশ্বর যখন তোমার মতো একজন বিশ্ব ব্যক্তিত্বকে বাছাই করেছেন, আমাদের সমস্যাও তাহলে নিশ্চয়ই বিশ্বমানের মতো কোনো জটিল কিছু হবে। এরপর থেকে আমার উদ্বেগ উৎকণ্ঠা বেড়ে গেছে। এরপর আবার আমরা ব্রুমসারবার্গ যাচ্ছি, কিন্তু ওখানে গেলেই তো আমরা ওদের চোখে ধরা পড়ে যাব, বলল সেনফ্রিড। ঘটনার গোড়ায় পৌঁছার জন্যে ঘটনাস্থলে যেতেই হবে। আমরা অবশ্য সাবধান থাকব। ব্রুমসারবার্গ দুর্গ এলাকাতে আমরা বাসা ভাড়া নেব, আহমদ মুসা বলল। কিন্তু ওখানে তো সবাই আমাদের চেনে, বলল সেনফ্রিড। চেনা জায়গা ও লোকে চেনে বলে আমাদের সাবধানতা ভালো হবে, চিন্তা নেই। বলেই ঘড়ির দিকে তাকালো আহমদ মুসা, বলল, আর দেরি নয়, যাত্রা শুরু করি এবার। চলতে শুরু করল গাড়ি।
গাড়ির লক্ষ্য সালজবার্গ মিউনিক হাইওয়ের বর্ডার চেকপোস্ট। ইউরোপীয় ইউনিয়নের নাগরিক ও বিদেশি পর্যটকদের চেকপোস্টে সামান্য কিছু ফর্মালিটি সারতে হয়। ইউরোপীয় ইউনিয়নের নাগরিকদের আইডি দেখা হয়, বিদেশিদের দেখা হয় ইউরো ভিসা আছে কিনা। পুলিশের রুটিন ডিউটি থাকে চেকপোস্টে। শুরু থেকে আহমদ মুসার মনে একটা স্থির বিশ্বাস ছিল শত্রুরা চেকপোস্টে চোখ রাখবে। নিশ্চয় জার্মানি যাওয়ার সব চেকপোস্টে ওরা চোখ রাখার ব্যবস্থা করেছে। দেখা যাক তারা কোন পথে হাঁটে। চেকপোস্টে তাদের কোনো উপস্থিতি টের পাওয়া যেতে পারে। চলছে গাড়ি। অস্ট্রিয়ার বর্ডার ক্রস করে সালজবার্গ মিউনিক হাইওয়ে ধরে এগিয়ে চলেছে আহমদ মুসার গাড়ি। চেকপোস্টে কিছুই ঘটেনি। কেউ তাদের উপর চোখ রেখেছে, কেউ তাদের দেখছে, এমনটাও তার মনে হয়নি। কিন্তু আহমদ মুসার মনে অস্বস্তি। এমনটা তো হবার কথা নয়। শত্রুরা তাদের পিছু ছাড়বে তা তো হতেই পারে না। তাহলে গোটা দিন শহরেও তাদের কেউ ফলো করল না, আবার চেকপোস্টেও তারা পাহারায় নেই কেন? ওরা ৮-১০ জন গ্রেপ্তার হবার পর ওদের লোক কি সালজবার্গে আর নেই? হতেও পারে, তবে এটা স্বাভাবিক নয়। গাড়ি চলছিল সীমান্ত পার হয়ে সোজা পশ্চিম দিকে। সামনে বড় শহর মিউনিক। আমরা কি মিউনিক, স্টুটগার্ট, হাইডেলবার্গ হয়ে রাইনের দিকে যাচ্ছি? জিজ্ঞাসা করল সেন্টফ্রিড। হ্যাঁ, এ রাস্তা হয়েও যাওয়া যায়। ওদিকে আমার একটা পরিচিত শহর আছে, কয়েকজন বন্ধু বান্ধবও আছে ওখানে, তাই তো প্রায় ভুলেই ছিলাম ওদের কথা, আহমদ মুসা বলল। কোন শহর? জিজ্ঞাসা করল ব্রুনা। স্টার্সবার্গ, আহমদ মুসা বলল। স্টার্সবার্গ? কবে এসেছিলেন ওখানে? বেড়াতে এসেছিলেন? ২-৩ বছর আগে এসেছিলাম। বেশ বেড়ানো হয়েছিল, তবে আশাটা বেড়ানোর জন্য ছিল না, বলল আহমদ মুসা। তোমার আশাটা বেড়ানোর জন্য হতেই পারে না। কি জন্য এসেছিলে? সেন্টফ্রিড বলল। টুইন টাওয়ারের ধ্বংস বিষয়ে একটা খোঁজে, আহমদ মুসা বলল। ব্রুসা ও সেন্টফ্রিড দুজনে বিস্ময়ের দৃষ্টি তুলল তার দিকে। ব্রুনাই আগে কথা বলল। ও গড, ঠিকই তো। টুইন টাওয়ার রহস্যের চাঞ্চল্যকর তথ্য উদ্ঘাটনের সাথে আহমদ মুসার নাম পড়েছি। সেই কাহিনীর তো স্টার্সবার্গেই শুরু। ভুলে গিয়েছিলাম এই কাহিনী। আমার মনে হয় স্যার, এই এক ঘটনায় আপনাকে অমর করে রাখবে, বলল ব্রুনা। তার চোখে মুখে উপচে পড়া বিস্ময় ও আনন্দের ঝলক। আনন্দের আলোতে তার রক্তিম ঠোঁট আরও রক্তিম, নীল চোখ দুটি আরও উজ্জ্বল হয়ে উঠেছে। ব্রুনা থামলেই তার পিতা আলদুনি সেন্টফ্রিড বলল, আমিও ইন্টারনেটে টুইন টাওয়ারের কাহিনী পড়েছি। টুইন টাওয়ারের ধ্বংস যেমন বিস্ময়কর, তোমার কাহিনীও তেমনি অবাক ও বিস্ময়ের। ধন্যবাদ আহমদ মুসা, তোমাকে। স্বপ্ন বোধহয় এত সুন্দর হয় না। সারা জীবন চাইলেও বাস্তবে পাওয়াটা এতটা অকল্পনীয় হয় না। সত্যি আমরা ভাগ্যবান বাবা, বলল ব্রুনা। আবেগজড়িত তার ভারী কণ্ঠ। এসব কোনো কথায় আহমদ মুসার কানে প্রবেশ করেনি। তার সমস্ত মনোযোগ সামনের রাস্তা এবং গাড়ির রিয়ার ভিউয়ের দিকে। সে মিউনিক ছাড়ার পর থেকে লক্ষ্য করছে একটা 7 সিটার মার্ক পাজেরো তার পেছনে পেছনে আসছে। এটা দেখতে পাওয়ার পর থেকে লক্ষ্য করছে গাড়িটার গতির কোনো পরিবর্তন নেই। আহমদ মুসা রিমোট ভিউ মাইক্রো গগলস পরে নিয়েছিল। সে পরিষ্কার দেখছে গাড়িতে 6 জন আরোহী। গাড়ির গতি এবং আরোহীদের চেহারা দেখে সন্দেহ হয় তার। সন্দেহ সত্য হলে ওদের মতলব কি? ওরা অত দূর থেকে ফলো করছে কেন? ওদের টার্গেট কি তাহলে এটা দেখা যে আমরা কোথায় যাচ্ছি, কোথায় উঠছি তা চিহ্নিত করা, এবং হতে পারে তা পাহারায় রাখা? তার মানে আমাদের গন্তব্য পর্যন্ত ওরা আমাদের অনুসরণ করবে। মনে মনে হাসল আহমদ মুসা। ভাবল, সামনে স্টুটগার্ট শহর, বাইপাস নয়। শহরের ভিতর দিয়ে পার হতে হবে। এই শহরের মধ্যে ওদের ধাঁধায় ফেলে পেছন থেকে ওদের সরাতে হবে। পেছনে সেন্টফ্রিডের লক্ষ্য করে বলল, মিস্টার সেন্টফ্রিড, মনে হচ্ছে আমাদের পেছনে ওরা লেগেছে। অনেকক্ষণ ধরে একটা গাড়ি আমাদের ফলো করছে। ওরা কি আমাদের সেই শত্রুরাই হবে? বলল আলদুনি সেন্টফ্রিড। উদ্বেগে ছেয়ে গেছে সেন্টফ্রিড ও ব্রুনার মুখ। আমি তো সে আশঙ্কাই করছি, বলল আহমদ মুসা। ওরা কি করতে চায়? আমাদের এখন কি করণীয়? কি ভাবছেন আপনি স্যার? বলল ব্রুনা। ভীতি নেমে এসেছে তার চোখে মুখে। জানি না ওদের পরিকল্পনা কি। আমি ভাবছি স্টুটগার্ট শহর অতিক্রমের সময় ওদের বোকা বানিয়ে
ভিন্ন রাস্তা ধরে চলে যেতে পারবো, বলল আহমদ মুসা। স্টুটগার্ট শহর সামনেই। সামনে ছোট্ট কয়েকটা পাহাড়, পরস্পর বিচ্ছিন্ন একটু দূরে দূরে। এই পাহাড়গুলোর মাঝেই 4 রাস্তার একটা গ্রন্থি আছে। এখান থেকে ডান দিকে একটা রাস্তা সোজা উত্তরে ব্যাভেরিয়ার উজবার্গের দিকে চলে গেছে। বাঁ দিকের রাস্তাটা দক্ষিণ দিকে কনস্ট্যান্স সীমান্ত ধরে সুইজারল্যান্ড চলে গেছে। আর একটা সোজা রাস্তা পশ্চিমে গিয়েছে। এই রাস্তা ধরে এগোলে সামনে স্টুটগার্ট। আহমদ মুসার দৃষ্টি সামনের পাহাড়গুলোর দিকে নিবদ্ধ ছিল। দৃষ্টি ফিরিয়ে এনে গাড়ির রিয়ার ভিউয়ের উপর চোখ ফেলেই চমকে উঠল সে। দেখল পেছনের সেই গাড়িটা দ্রুত এগিয়ে আসছে, প্রায় ডাবল স্পিডে। হঠাৎ স্পিড বাড়ালো কেন ওরা? আহমদ মুসা তার গাড়ির স্পিড বাড়িয়ে দিল। পাহাড় এলাকায় প্রবেশ করেছে গাড়ি। কখনো পাহাড়ের পাশ দিয়ে, কখনো পাহাড়ের দূর দিয়ে এগোচ্ছে। তো একটা পাহাড়ের সারি গিরিপথ দিয়ে আড়াআড়ি পার হয়ে পাহাড়ের গোড়ায় পৌঁছতে রাস্তার চৌমাথা নজরে এলো। চৌমাথার 3 পাশের রাস্তাও নজরে এলো তার। চমকে উঠল সে। 3 রাস্তাতে 3টা মাইক্রো চৌমাথার মধ্যে মুখ করে দাঁড়িয়ে আছে। চৌমাথা থেকে মাইক্রোগুলোর দূরত্ব 100 গজের বেশি হবে না। আহমদ মুসা বুঝতে বাকি রইল না কেন পেছনের গাড়িটা এত দ্রুত এগিয়ে আসছে। পেছনের গাড়িটা সংকীর্ণ গিরিপথটাকে আটকে রাখার জন্য এগিয়ে এসেছে। এই চৌমাথায় ফাঁদে ফেলার সফল পরিকল্পনা তারা করেছে। ব্রুনা, মিস্টার সেনফ্রিড, আমাদের ওরা ফাঁদে ফেলেছে। দেখুন 3টা মাইক্রো, 3 রাস্তা আমাদের পথ বন্ধ করে দাঁড়িয়ে আছে, আর পেছনে ফেরার পথও বন্ধ। পেছন থেকে আরেকটা গাড়ি এগিয়ে আসছে, বলল আহমদ মুসা। সেনফ্রিড এবং ব্রুনা আগেই লক্ষ্য করেছিল দাঁড়ানো 3 মাইক্রোকে। চোখে মুখে অন্ধকার নেমে এলো তাদের। উদ্বেগ আতঙ্কে বিস্ফোরিত হয়ে উঠেছে তাদের চোখ মুখ। কথা বলার শক্তি যেন হারিয়ে ফেলেছে। ওদের হাতে পড়ার অর্থ কি তা তারা জানে। সেনফ্রিড মৃত্যুকে ভয় করে না, তার চিন্তা ব্রুনাকে নিয়ে। আর ব্রুনার মনের মধ্যে তোলপাড়, এদের হাতে পড়ার চেয়ে মৃত্যু ভালো। আহমদ মুসা কথা শেষ করে ব্যাগ থেকে লেজার গান বের করে পাশে রাখল। রিভলভার আগে বের করে রেখেছিল। আহমদ মুসা গাড়ির স্পিডে কোনো পরিবর্তন আনেনি। সে বোঝাতে চায় মাইক্রোগুলোকে সে সন্দেহ করেনি। আহমদ মুসা শক্ত হাতে ধরেছে স্টিয়ারিং হুইল। পেছনে না তাকিয়েও বলল, মিস্টার সেনফ্রিড, ব্রুনা, সিটে শুয়ে পড়ুন। আহমদ মুসার কণ্ঠ শক্ত, তাতে নির্দেশের সুর। সে সিদ্ধান্ত নিয়েছে মাইক্রোগুলো তাকে বুঝে ওঠার আগেই তাকে ওদের ফাঁদকে ভাঙতে হবে। সে তার গাড়ির ডানে ও বামে ঘোড়ার 2 ইন্ডিকেটরই জ্বালিয়ে দিয়েছে, যাতে ডান বাম 2 দিকের মাইক্রো একসাথে বুঝে যে আহমদ মুসার গাড়ি তার দিকেই টার্ন নিচ্ছে। এর ফলে ওরা সামনে এগোবার চেষ্টা না করে আক্রমণের প্রস্তুতি নেবে। এভাবে আহমদ মুসা চৌরাস্তা পর্যন্ত পৌঁছে গাড়ির স্পিড বাড়িয়ে দিয়ে ঝড়ের বেগে সামনে এগিয়ে চলল। পশ্চিমের মাইক্রোটি চৌরাস্তার মোড় থেকে 100 গজের মতো দূরে দাঁড়িয়ে আছে। গাড়ির স্পিড বাড়িয়ে মোড় থেকে সামনে এগোবার সঙ্গে সঙ্গেই মাইক্রোগুলো আহমদ মুসার কৌশল ধরে ফেলে। ডান বামের মাইক্রো দুটো গুলিবর্ষণ শুরু করে আহমদ মুসার গাড়ির লক্ষ্যে। সেই সাথে আহমদ মুসার গাড়ির দিকেও চলতে শুরু করেছে, আর সামনের মাইক্রো স্থির দাঁড়িয়ে থেকে গুলিবর্ষণ শুরু করেছে। কয়েক মুহূর্তের মধ্যে আহমদ মুসার গাড়ির উইন্ডশিল্ড, জানালার কাঁচ নিশ্চিহ্ন হয়ে গেল। এখানে রিভলভার দিয়ে আহমদ মুসার করার কিছুই নেই, আর তার লেজার গান 30 গজের বেশি দূর থেকে তেমন কার্যকরীও নয়। স্টিয়ারিং ধরা ডান হাতে লেজার গান রেখে দূরত্ব কমার অপেক্ষা করছে সে। বেপরোয়া গতিকে সবাই ভয় করে। আহমদ মুসার সামনের মাইক্রোর নাক বরাবর আহমদ মুসার গাড়ির পাগলের মতো গতি দেখে মাইক্রো সবাই তাড়াতাড়ি নেমে পড়ে এক পাশে নিরাপদে দাঁড়িয়ে এক নাগাড়ে তার গাড়ি লক্ষ্যে গুলি করতে থাকে। মাইক্রোর আরোহীরা নেমেছিল রাস্তার দক্ষিণ পাশে মাইক্রোর আড়ালে। জায়গাটা রাস্তার দক্ষিণ প্রান্তেরও বাইরে। আহমদ মুসা রাস্তা ও মাইক্রোর অবস্থানটা একবার দেখে নিয়ে মাথা স্টিয়ারিং হুইলের লেভেল থেকেও নিচে নামিয়ে ঝড়ের বেগে গাড়ি চালাচ্ছিল। তার চোখ ডাইরেকশন ইন্ডিকেটরের দিকে। এই ইন্ডিকেটরই এখন তার জন্য ফ্রন্ট ভিউয়ের কাজ করছে। আহমদ মুসার হিসাব, গাড়ির এই ডাইরেকশন ঠিক থাকলে তার গাড়ির সামনের গার্ডারের বাম প্রান্ত তীব্র গতিতে আঘাত করবে সামনের মাইক্রোর সামনের দিকের গার্ডারের বাম প্রান্তকে ঘন্টায় 150 কিলোমিটার গতিতে। তার ফলে
তার গাড়ি চাপা ধরনের একটা প্রবল ঝাঁকুনি খেলেও আহত গার্ডার নিয়ে সামনে এগোবে, কিন্তু গোটা মাইক্রোটা এক পাক খেয়ে উল্টে গিয়ে পাশের লোকদের উপর পড়বে। ঝড়ের বেগে গাড়ি চলছে, স্পিডোমিটারের কাঁটে 160 কিলোমিটার অতিক্রম করে থরথর করে কাঁপছে। আহমদ মুসার মনোযোগ ছিল সামনে থেকে ছুটে আসা গুলির ডাইরেকশনের দিকে। গাড়িতে গুলির আঘাতের শব্দ শুনে নিরূপণ করছিল শত্রুপক্ষের অবস্থানের পরিবর্তন। সে শুনছে সামনের গুলি ক্রমশ গাড়ির বাম পাশের দিকে সরছে। প্রথমে গাড়ির সামনে, তারপর গাড়ির সামনের বাম কোনো অঞ্চল, পরে গাড়ির বাম জানালার সামনের দিকে সরে এলো গুলির আঘাত। সামনের গুলির আঘাত জানালার পেছন দিকে সরে আসতে আহমদ মুসা বুঝল চরম মুহূর্ত উপস্থিত। সে আল্লাহ খয়রুল হাফিজিন বলে স্পিড বাড়িয়ে মাথা তুলে শক্ত হাতে স্টিয়ারিং হুইল চেপে ধরল। তার গাড়ির গার্ডারের বাম প্রান্ত প্রচণ্ড ছোবল মারল মাইক্রোর মাথার বাম পাশকে। প্রচণ্ড এক ধাক্কা খেল গাড়িটি, কিন্তু প্রচণ্ড ধাক্কায় মাইক্রো সরে যাওয়ায় ধাক্কার পুসটা শতভাগ জেঁকে বসল মাইক্রোর উপর এবং তার ফলে খেলনার মতো পাক খেয়ে উল্টে গেল গাড়ি। আপনাতেই দুচোখ বুঝে গিয়েছিল। নিজের সব কাজ শেষ করে পরিণতির তার সবটাই তুলে দিয়েছিল আল্লাহর হাতে। আল্লাহ সাহায্য করেছেন। আহমদ মুসার গাড়ি থেমে যায়নি, বেঁকে যায়নি বা উল্টেও যায়নি। প্রচণ্ড ধাক্কায় সে একবার সামনের দিকে ঝুঁকে পড়ে, তারপর পেছন দিকে ছিটকে সেটে যায় সিটের সাথে। কিন্তু আহমদ মুসার দুহাত গাড়ির স্টিয়ারিং হুইল ছাড়েনি, নাড়াচাড়া করতে দেয়নি স্টিয়ারিং হুইলকে। তার দেহ স্থির হতে আহমদ মুসা গিয়ার চেঞ্জ ও স্পিড কমিয়ে এনে গাড়িকে অ্যাবাউট টার্ন করালো। এবার আহমদ মুসা সামনে এলো উল্টে যাওয়া মাইক্রো। তার লোকেরা এদিকে ছুটে আসা অন্য দুই মাইক্রো। উল্টে যাওয়া মাইক্রোর লোকেরা নিজেদের সামনে নিয়ে এদিকে ঘুরে দাঁড়াচ্ছিল। আহমদ মুসা নতুন করে ওদের গুলির মুখে পড়ার আগেই ওদের নিষ্ক্রিয় করে দিতে চাইল। ডান হাতের লেজার গানটাকে আহমদ মুসা মাটির সমান্তরালে তাদের উপর ঘুরিয়ে নিল। সঙ্গে সঙ্গে ওদের 6 জনের হাঁটুর নিচের অংশ খসে পড়ল। আর্তনাদ করে সবাই মাটিতে লুটিয়ে পড়ল। ছুটে আসা দুই মাইক্রো এসে পড়েছিল একটার পেছনে আরেকটা। ওরা উল্টে যাওয়া ও আহত লোকগুলোর বরাবর এসে রাস্তায় দাঁড়িয়ে পড়ল। সম্ভবত মাইক্রোর লোকরা তাদের 6 জন সাথীর অবস্থা দেখতে পেয়েছে। আহমদ মুসা তার লেজার গান সামনে এসে দাঁড়ানো দুই মাইক্রোর সামনেরটার দিকে ঘুরিয়ে নিল। লেজার গান থেকে সামনের মাইক্রোর মাথা লক্ষ্যে একবার হরিজন্টালি একবার ভার্টিক্যালি ফায়ার করল। মাইক্রোর মাথা 4টা আলাদা খণ্ডে ভাগ হয়ে গেল। মাইক্রোর ড্রাইভিং সিট এবং তার পাশের সিটের লোকের কি অবস্থা হলো জানা গেল না। পেছনের সিটের লোকরা চিৎকার করে গুলি করতে করতে নেমে পড়ল গাড়ি থেকে। আহমদ মুসা গুলির জবাব না দিয়ে গাড়ি স্টার্ট দিয়ে ওদের দিকে চলতে শুরু করল। গুলি করতে করতে ওরা ছুটে পালালো গাড়ির আড়ালে, গাড়ির পেছনে। আহমদ মুসা এবার সামনের মাইক্রোটির পেছনের দক্ষিণ পাশের কোণার উপর থেকে নিচ পর্যন্ত খাড়াভাবে লেজার গানের ফায়ার করল। খসে পড়ল গাড়ি থেকে কোণাটা। মাইক্রোর পেছনে দাঁড়ানো আতঙ্কিত লোকগুলো ছুটে গিয়ে পেছনের দ্বিতীয় মাইক্রোতে উঠল। ওরা ও দ্বিতীয় মাইক্রো আহমদ মুসার লেজার গানের রেঞ্জের মধ্যে। আহমদ মুসা ইচ্ছা করলে পলায়নরত লোকগুলো ও পেছনের দ্বিতীয় মাইক্রোকে তার লেজার গানের শিকার বানাতে পারত, কিন্তু সে তাদের মারতে চায় না। ওদের ভয় দেখিয়ে পালাতে বাধ্য করে নিজেদের নিরাপদ করতে চায়। পালানো পেছনের লোকেরা দ্বিতীয় মাইক্রোতে গিয়ে ওঠার সঙ্গে সঙ্গে মাইক্রোটি দ্রুত পেছনে হটতে শুরু করে। আহমদ মুসা সিটে সোজা হয়ে বসে পেছনে ব্রুনাদের দিকে চায়। দেখে তারা সিট আঁকড়ে সিটের উপর পড়ে আছে। ভাঙা কাঁচের অজস্র টুকরায় গা হাত ভর্তি। গাড়ির গায়ে লেগে বা অন্য কোনোভাবে সিটকে পড়া কিছু বুলেটও আহমদ মুসা গাড়ির ফ্লোরে এদিক সেদিক পড়ে থাকতে দেখে। সিটে মুখ গুজে পড়ে আছে ওরা। ব্রুনা, মিস্টার সেনফ্রিড, আপনারা ঠিক আছেন তো? এবার উঠুন, আমরা আপাতত নিরাপদ, বলল আহমদ মুসা ওদের লক্ষ্য করে। ব্রুনা সেনফ্রিড উঠল। তাদের গা থেকে ঝরে পড়ল কাঁচের টুকরোগুলো। ভীত বিধ্বস্ত তাদের চেহারা। তারা তাকালো চারদিকে, দেখল উল্টানো মাইক্রো। একটা গায়েব হওয়া আহত ধরে দেখতে পেল। দেখল কাটা মাথা মাইক্রো। একটা মাইক্রোর ব্যাক ড্রাইভ করে পালানো দৃশ্যও তারা দেখল। তাদের চোখ ঘুরে এলো আহমদ মুসার উপর। আহমদ মুসা দৃষ্টি তখন
পাজেরোর দিকে, যে গাড়িটা তাদের পেছনে ছুটে আসছিল। উপত্যকা ঢুকেও গাড়িটা বেপরোয়া গতিতে ছুটে আসছিল একাধিক স্টেনগান থেকে গুলিবৃষ্টির দেয়াল সৃষ্টি করে, কিন্তু তাদের গুলিবৃষ্টির একটা অংশকে আড়াল করছিল পেছনে অগ্রসরমান মাইক্রোটি, অন্য আরেক অংশকে ব্লক করছিল রাস্তার পাশে উল্টে থাকা মাইক্রো। এ দুই মাইক্রোর ফাঁক গলিয়ে কিছু গুলি আসছে আহমদ মুসার গাড়ির দিকে। আহমদ মুসা ব্রুনা ও সেনফ্রিডকে মাথা নিচু করে সাবধান হতে নির্দেশ দিয়ে গাড়িটাকে উল্টে থাকা মাইক্রোর দিকে একটু সরিয়ে নিয়ে এলো। তার গাড়ির পেছনটা মাইক্রোর আড়ালে চলে গেল। সামনেটা গুলির মুখে পড়লেও গোটা পাজেরো আহমদ মুসার নজরে পড়ল। ছুটে আসছে পাজেরো বেপরোয়া গতিতে। তাদের সামনের মাইক্রো এবং তাদের কিছু সাথীর পরিণতি তারা জানতে পারেনি। পাজেরোটা বেপরোয়া গতিতে আসতে দেখে ব্যাকড্রাইভ করা মাইক্রোটাও থেমে যায়। তার মতলব আহমদ মুসা বুঝে দাঁড়ানো গাড়িকে তারা সরাসরি এসে আঘাত করতে চায়। আহমদ মুসার জাপানি টয়োটার চেয়ে ওদের জার্মান মার্ক পাজেরো অনেক বেশি শক্ত। পাজেরোর সামনের কাঠামো এবং গার্ডার টয়োটার চেয়ে অনেক গুণ বেশি প্রেসার হজম করতে পারে। ওদের পাজেরোটির পেছনে মাইক্রো অতিক্রম করে চলে এসেছে, গুলিও বেড়েছে। পাজেরোর দুপাশে জানালা দিয়ে গুলি আসছে, আবার ভাঙ্গা উইন্ডস্ক্রিনের পথেও গুলি আসছে। গুলি করার সহজ সুবিধার জন্য উইন্ডস্ক্রিন ওরা ভেঙে ফেলেছে। আহমদ মুসার গাড়ির দিকে গুলির 3টা স্রোত, ডানে বামে সমান্তরালে 2টা, আরেকটা স্রোত আসছে গাড়ির জানালার বেজ বরাবর। এ 3-এর মাঝখানে নোম্যান্স ল্যান্ডের মতো একটা নো বুলেট জোন তৈরি আছে। আহমদ মুসা সেটার সুযোগ নিল। আহমদ মুসা গাড়ির সিট থেকে মাথাটা একটু তুলে নো বুলেট জোনের ঠিক মাঝখানেই স্থান দেখে লেজার গান দিয়ে শর্ট রেঞ্জে ফায়ার করল, একটা হোল সৃষ্টি করে। সে হোলে লেজার গানের ব্যারেল সেট করে লং রেঞ্জের পূর্ণাঙ্গ ফায়ার করল। 3 সেকেন্ড লেংথের একটা ফায়ার। আহমদ মুসা অনুমান করল লেজার ফায়ারটি পাজেরো গার্ডারের মধ্য দিয়ে ঢুকে ইঞ্জিনের মধ্যভাগ বরাবর গোটা চেসিস গুড়িয়ে দেবে। তারপর প্রচণ্ড গতির কারণে বড় ধরনের অ্যাক্সিডেন্ট ঘটাবে গাড়িটা। তাই হলো। মুহূর্তে গাড়িটা 2 ভাগে ভেঙে পড়ে প্রচণ্ড এক ওলট পালট ঘটে গেল। গুলিও বন্ধ হয়ে গেল। আহমদ মুসা উঠে বসল, দেখল গাড়িটার দৃশ্য। বুঝতে পারল না গাড়ির লোকগুলো কতটা আহত কিংবা বেঁচে আছে কিনা। ব্রুনা ও তার পিতা সেনফ্রিডও উঠে বসেছে গাড়ির সিটে। তাদের চোখে পড়ল 2 ভাগে ভাগ হয়ে যাওয়া উল্টে পড়ে থাকা পাজেরো দৃশ্য। তাদের দৃষ্টি ঘুরে এসে নিবদ্ধ হলো আহমদ মুসার উপর। আহমদ মুসা তাকিয়েছে তাদের দিকেও। আহমদ মুসা তাদের দিকে তাকিয়ে বলছে, চলুন, আমাদের নেমে পড়তে হবে, এই গাড়ি নিয়ে আর চলা যাবে না। শান্ত কণ্ঠ তার। ধন্যবাদ মিস্টার মুসা, বলল সেনফ্রিড। ধন্যবাদ কি জন্য? গাড়ি থেকে নামতে নামতে আহমদ মুসা বলল, স্বপ্নের মতো এক ঘটনা বাস্তবে নিয়ে আসার জন্যে, বলল সেনফ্রিড। এজন্য আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি, আপনারাও ঈশ্বরকে ধন্যবাদ দিন। আহমদ মুসা বলল, যখন দেখলাম আমরা বেঁচে আছি তখনই ঈশ্বরকে ধন্যবাদ দিয়েছি, কিন্তু আপনার প্রাপ্য, আপনার পাওনা দরকার। সেনফ্রিড বলল, আবার আমি আপনার কাছে আপনি হয়ে গেলাম? আহমদ মুসা বলল, চেষ্টা করেছি তুমি বলতে, কিন্তু আর পারছি না। আপনি বয়সে আমার ছেলের বয়সের হলেও সম্মান ও মর্যাদায় অনেক বড়, তুমি বলা মানায় না। কথা শেষ করেই সেনফ্রিড বলে উঠল, মিস্টার আহমদ মুসা, ওই মাইক্রো কিন্তু পালিয়ে গেল। আহমদ মুসা তাকালো পলায়ন পর মাইক্রোটার দিকে। দেখল মাইক্রোটা চৌমাথা পর্যন্ত গিয়ে উত্তরের রাস্তা ধরে ছুটছে। যাক, ওরা পালাক। আহমদ মুসা বলল, কেন পালাতে দিলেন? বলল ব্রুনা। ভয় ও বিস্ময়ের ঘোর কাটিয়ে ওঠার পর এই প্রথম কথা বলল সে। ওরা আক্রমণ করতে আসেনি, অস্ত্র সংবরণ করে পালিয়েছে। এ কারণেই ওদের যেতে দিলাম। আমাদের টার্গেট এখন আত্মরক্ষা, আত্মরক্ষার বাইরে কাউকে আক্রমণ করা নয়। আহমদ মুসা বলল, পলায়নটা ওদের কৌশল, ওরা তো আক্রমণে আসবেই। কথায় আছে স্যার, শত্রু শেষ রাখতে নেই, বলল ব্রুনা। কিন্তু ব্রুনা, আমাদের ধর্ম ইসলাম শত্রুদেরকেও কতগুলো অধিকার দিয়েছে সেই 7ম শতকে। সে অধিকারগুলোর একটি হলো অস্ত্র ত্যাগকারী, অস্ত্র সংবরণকারী শত্রুকে আঘাত না করা। আহমদ মুসা বলল, শত্রুকে অধিকার? আর কি অধিকার দিয়েছে? বলল ব্রুনা, বিস্ময় তার চোখে মুখে। সে অনেক কথা। এটুকু জেনে রাখো, বিচার ও সঙ্গত কারণ ছাড়া
শত্রু ও তার সম্পদের ক্ষতি করাকে ইসলাম অপরাধ হিসাবে গণ্য করে। শত্রু মিত্র নির্বিশেষে সকল আহত ও অসুস্থের সমান চিকিৎসার নির্দেশ দেয় এবং যুদ্ধকালীন অবস্থাতেও শত্রুর ঋণ ও আমানতকে বাতিল বা বাজেয়াপ্ত করে না। কথা শেষ করে আহমদ মুসা পকেট থেকে সেলফোন বের করে একটা টেলিফোন করল। সংযোগ পেয়ে বলল, স্যার, আমি তাহিতি থেকে আসা আহমদ। ও আর বলতে হবে না, গলা ঠিক চিনেছি। সব খবর ভালো নিশ্চয়? আহমদ মুসাকে শেষ করতে না দিয়ে ও প্রান্ত থেকে বলল, ঠিক স্যার, বড় একটা ঘটনা ঘটেছে। আমার গাড়ি 3 মাইক্রো ও একটা বড় পাজেরো টাইপ জিপ ঘেরাও করেছিল। এ নিয়ে ঘটনাটা ঘটেছে। কয়েকজন সাংঘাতিক আহত। আপনি? হ্যাঁ, আমি ওদের চিকিৎসা ও কাস্টডিতে নেওয়ার ব্যবস্থা করছি। আপনি সুস্থ তো? আপনার সাথে কি ব্রুনা আছে? এবারও আহমদ মুসাকে কথা শেষ করতে না দিয়ে বলল ওপার থেকে, ধন্যবাদ স্যার, আমি সুস্থ। ব্রুনা ও তার পিতা আমার সাথে আছেন। ওয়েলকাম। ওদের অবশিষ্টরা কি পালিয়েছে? ওপার থেকে বলল, একটা মাইক্রো নিয়ে অবশিষ্টরা পালিয়েছে। আহমদ মুসা বলল, আপনি ভাগ্যবান মিস্টার আহমদ। শত্রুর নাগাল আপনি পেয়ে গেছেন। আমি নিশ্চিত আপনি সফল হবেন। ধন্যবাদ স্যার, আহমদ মুসা বলল। গড ব্লেস ইউ। ওকে, বাই বলে ওপার থেকে কল ক্লোজ করে দেয়া হলো। আহমদ মুসা মোবাইলের কল অফ করতে ব্রুনার পিতা সেনফ্রিড বলল, কার সাথে কথা বললেন? জার্মানির পুলিশ প্রধান বর্ডেন ব্লিসের সাথে। বলল মুসা, আপনি তাকে চেনেন? জিজ্ঞাসা সেনফ্রিডের। চিনি না, জানি। তিনিও আমাকে জানেন। আহমদ মুসা বলল, কিভাবে? তবে তো আপনি জার্মানিতে প্রবেশ করলেন, বলল সেনফ্রিড, তার চোখে মুখে বিস্ময়। তাহিতির গভর্নর ফ্রান্সিস বুরবনের সাথে পারিবারিকভাবে সম্পর্কিত তিনি। ফ্রান্সিস বুরবনই আমার ব্যাপারে তাকে ব্রিফ করেছেন। আর আপনাদের রাইনল্যান্ড স্টেটের গোয়েন্দা প্রধান এডমন্ড এড্রিস আমাকে জানেন। আমি এখানে আসার আগে তাহিতির স্বরাষ্ট্র সচিব ও পুলিশ প্রধান মিস্টার দ্যাগল আমার ব্যাপারে তাকে বলেছেন। আমি অস্ট্রিয়া এসে তার সাথে কথা বলেছি। গড ব্লেস ইউ মুসা। আপনি আপনার কাজকে আমাদের কাজকে সহজ করে দিয়েছেন। আমাদের পরিবার রায়মুক্ত হবার আশা আরও প্রবল হল। ঈশ্বর আপনার মঙ্গল করুন, বলল সেনফ্রিড। ব্রুনার পিতা, পুলিশ আসার আগে আমরা এখান থেকে চলে যেতে চাই। আসুন আমরা উল্টে যাওয়া মাইক্রোটাকে সোজা করে চালু করতে পারি কিনা দেখি, বলে আহমদ মুসা গিয়ে মাইক্রোটাকে ধরল। মাইক্রোটি সোজা করে আহমদ মুসা ড্রাইভিং সিটে বসে পরীক্ষা করল, সব ঠিক আছে। স্টার্ট নিল মাইক্রোটি। সেনফ্রিড ব্রুনা মাইক্রোতে উঠল। চলতে শুরু করল মাইক্রোটি পশ্চিমের স্টুটগার্ট শহরের দিকে।